হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আমার হাজব্যান্ড কিন্তু প্রায় কেঁদেই ফেলেছিল, এরকম অবস্থা হয়ে গেছিলো তার। তো সেই জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো নিত্যদিনের মতো সকাল সকাল স্নান করে পুজো সেরে নিলাম। যেভাবে প্রতিদিন পুজো করে থাকি ঠিক সেইভাবেই পুজোটা করে নিলাম। তো পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। তো তারপরে আমার হাজব্যান্ড বাটি নিয়ে দাঁড়িয়ে আছে প্রসাদটা নেওয়ার জন্য, কারণ ভগবানের থালা তো এঁঠো করা যায় না, তাই আগেই প্রসাদটা আলাদাভাবে তুলে দিলাম। তো এরপর চলে এলাম কিচেনে। আজ ব্রেকফাস্টে বানাবো গোলা রুটি। আজ আমার হাজব্যান্ডের যেহেতু আফটারনুন ডিউটি, সকালটা সে বাড়িতেই আছে। তো গোলা রুটি বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা আটা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এরপরে এই সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব, আর তারপরে একটু একটু জল দিয়ে একটা ব্যাটারের মতো বানিয়ে ফেলবো। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও করব না। তো এই গোলা রুটি বানানোর সময় খুব দাদুর কথা মনে পড়ছিল। দাদুর কথা বলতে গেলে আগে বলে দিই কোন বাড়ির দাদু, আমার হাজব্যান্ডের মামা বাড়ির দাদুর কথা। তো দাদু এই গোলা রুটি খেতে কিন্তু খুব ভালোবাসতো, আর স্পেশালি সেটা যদি মায়ের হাতের বানানো হতো। এমনকি দিদার হাতের গোলা রুটিও দাদুর পছন্দ হতো না। তো দাদু আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু হয় না যে কেউ যদি কোনো জিনিসটা ভালোবাসে নিজের প্রিয়জনদের মধ্যে, তো সেই জিনিসটা বানানোর সময় তাদের কথা মনে পড়ে যায়। তো ঠিক আজ তাই হয়েছিল। তো এই গোলা রুটি বানানোর সময় দাদুর কথা খুব বেশি মনে পড়ছিল। তো এরপরে একটা তাওয়া বসিয়ে ওই বেগুনের যে সামনের অংশটা সেটা দিয়ে তেল দিয়ে তার মধ্যে ভালো করে স্প্রেড করে নিলাম। আর এরপরে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর যে ব্যাটারটা বানিয়েছি আটার, সেটা এর মধ্যে দিয়ে যেরকম আমরা বাড়িতে চিলা বানিয়ে থাকি ঠিক সেরকমই পুরোটা ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। হয়তো অনেকেই গোলা রুটি বানিয়ে থাকেন, কারণ এটা খুব ভালো আর খুব ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি। কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর সাইড থেকে সামান্য একটু করে তেল দিয়ে দিতে হবে। তো এই গোলা রুটি কিন্তু শুধুও খাওয়া যায়, মানে একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল হয়। তো তাও আমি একটু মেয়োনিজ আর একটু টমেটো কেচাপ দিয়ে আমরা দুজনেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তো তারপর ব্রেকফাস্ট করে নেওয়ার পর আবারও চলে এসেছি রান্নাঘরে। তো প্রতিদিনকার মতো এক সাইডে দুধ বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর সেই সাথে সাথেই আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো আগের দিন রাত্রে যেহেতু পাঁপড় ভেজেছিলাম, তাই সেই তেলটা কিন্তু থেকে গিয়েছিল কড়াইয়ে, তাই কড়াইটা ধোয়ার জন্য দিইনি। যেহেতু তেলটা ছিল তাই ওই তেলে ওই ফোড়ন দিয়ে বাঁধাকপিটা চাপিয়ে দিলাম। তো আজকে আমি বানাবো বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, মেথি আলু একটা সবজি, মুগ ডাল আর ভাত। তো যেভাবে আমরা বাঁধাকপি সবজি সবাই বানিয়ে থাকি ঠিক সেভাবেই বানিয়েছি। তো বাঁধাকপি তরকারিটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়েও নিয়েছি। আর কিছুদিন পরই তো এত ফ্রেশ যে বাঁধাকপি মটরশুঁটি এগুলোর সিজন তো প্রায় শেষ হয়ে এসছে। হয়তো আর এই মাসটা হয়তো থাকবে, তারপর তো আবার একটা বছরের অপেক্ষা। হ্যাঁ, এখন অবশ্য সব সিজনেই প্রায় সব কিছুই পাওয়া যায়, কিন্তু মানে যেটা যে সিজনে তার টেস্টটা একটু আলাদা রকমই হয়। তো সেই বাঁধাকপির সবজি হয়ে যাওয়ার পর আমি আলু মেথিটাও বসিয়ে দিয়েছি। তো আলুর যে মশলাটা তৈরি হয়ে গেছে, আর তারপরে ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। যেহেতু মেথি শাকটার মধ্যে সামান্য একটু তেতো ভাব থাকে,
তো এই মেথি শাক যদি তেতো ভাব দূর করার থাকে, তার জন্য মেথি শাকটা যদি একটু নুন জলের মধ্যে ওই 5-10 মিনিটের মতো ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু ওই যে তেতো ভাবটা অনেকটা কমে যায়। কিন্তু আমি আর নুন জলে ভেজাইনি, কারণ দুজনেই আমরা তেতো খেতে ভালোবাসি। তো সেই জন্য মেথি শাকটা আমি এরকমই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে যে মেথি শাকগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এরপরে জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। মানে বেশি ভাজবো না, তাহলে মেথি শাকের যে ফ্লেভারটা না সেটা নষ্ট হয়ে যায়। তো এই আলু মেথি দিয়েই কিন্তু খুব ভালোভাবে ভাত খাওয়া যায়। আর এই মেথি শাক, পালং শাক এগুলো সত্যি শীতকালটা এলে কিন্তু মন এরকমই ভালো হয়ে যায়। কারণ এই শাকগুলো মানে এই শীতকাল ছাড়া কিন্তু অন্য সময় ওই যে বললাম পাওয়া গেলেও সেরকম আর টেস্ট পাওয়া যায় না। আর এখানে তো এত শাক পাওয়া যায় আর সেগুলো এত ফ্রেশ থাকে যে বাজার গেলেই মনে হয় যে কিছু না কিছু শাক নিয়ে নিই। তো দেখুন আলু মেথিটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এরকমই আমরা দুজন বেশি করে বানাই না, অল্প অল্প করে বানাই, যাতে সেই সময়কার জিনিস সেই সময়ই শেষ হয়ে যায়। এরকম খুব কম দিনই হয় আমাদের যেদিন খাবার একটু বেড়ে যায়। তো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ডের ডিউটি তাই ওকে একটু দিয়ে দিলাম আগে, আমি একটু পরে খাবো। আজ আর একসাথে খাইনি, কারণ আমার এখনও খিদেটা বেশ পাইনি। তো লাঞ্চ হয়ে যাওয়ার পর আমিও চলে এসেছি নিচে গল্প করার জন্য। তো আজকে এক দিদি বানিয়েছিল গাজরের হালুয়া, তো সে সেটাই নিয়ে এসছে। তো সেটাই এখন সবাই মিলে আমরা একটু একটু করে খাবো। আর তারপরে আবারও চলে এসছে বাদাম। তো এইসব হয়ে যাওয়ার পর আবারও কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়েছি ওয়াকিংয়ের জন্য। তো সামনের যে চূড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের। তো এটা আমাদের ক্যাম্পেরই ভেতর মন্দির, মানে আমাদের ক্যাম্পের ভেতরেই কিন্তু মন্দির, মসজিদ, গির্জা সমস্ত কিছুই আছে। তো ওয়াকিং থেকে আসার পর ফ্রেশ হয়ে সন্ধেও দিয়ে দিয়েছি। আর সন্ধে দেওয়ার ওই 20-25 মিনিট পরেই আমার হাজব্যান্ড বললো যে ওর একটু খিদে পেয়েছে, হালকা কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো গতকাল যেহেতু সিটিতে গিয়েছিলাম, তো সেখান থেকে এই নুডলসের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। তো ভাবলাম এটাই বানিয়ে ফেলি। তো এই নুডলসের প্যাকেটের মধ্যে একটা করে সিজনিং অয়েল আর তার সাথে একটা করে মশলার প্যাকেট ছিল। তো প্রথমেই একটা প্যানে গরম জল করতে দিয়ে দিলাম, আর জলটা গরম হওয়ার পর নুডলসগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো পেছনে ওই ডেসক্রিপশনের জায়গাতে পড়ে দেখলাম যে প্রথমে ফার্স্টে সিজনিং অয়েলটা দেওয়ার পর নুডলসটা দিয়ে তারপর মশলাটা দিতে বললো। তো সেই অনুযায়ী করলাম। তো এই তেলটা দেওয়া মাত্র কড়াইয়েই একটা এত ঝালের যে স্মেলটা হয় না সেটা পেয়েছি। তো সেটাতেই আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে আমি বুঝে গেলাম যে হট অ্যান্ড স্পাইসিটা লেখা ছিল তার থেকে হয়তো মারাত্মক পর্যায়ে হয়তো এটা হট অ্যান্ড স্পাইসি হবে। তো তারপরে ওই তেলটা দেওয়ার পরেই তার মধ্যে দিয়ে দিলাম চাউমিনগুলো, আর তারপরে দিয়ে দিলাম ওই মশলাটা। তো তারপরে সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম, আর গ্যাসটাও সাথে সাথেই অফ করে দিয়েছিলাম, কারণ যেহেতু নুডলসটা আগের থেকে সেদ্ধ হয়ে আছে, শুধুমাত্র এই সিজনিং অয়েলটা আর মশলাগুলো মেলানোর জন্যই জাস্ট। তো করার সময়ই কিন্তু আমার নাকটা বেশ জ্বালা করছিল, মানে ওই তেলটা যখনই গরম হয়েছিল ওই যে তেলটার যে ধোঁয়াটা সেটাই নাকের মধ্যে একদম চলে এসেছিলো। তো চলুন দেখি, ফার্স্টে হাজব্যান্ডকেই খাওয়াবো, যদি ঝাল হয় তাহলে আমি আর টেস্ট করব না। তো হয়ে যাওয়ার পর ওকে দিলাম। ও হয়তো এতটা বুঝতে ভাবেনি এতটা যে এতটা ঝাল হবে। আর আমাকে প্রথমে বলেও নি, জানেন, আমি ভাবছি হয়তো একটু ঝাল হবে, কিন্তু ওই যেহেতু স্মেলটা পেয়েছিলাম আমার একটু সন্দেহ ছিল যে ঝাল হয়তোবা বেশ ভালোই হবে। তো ও বলার পরেও কিন্তু আমি একদমই অল্প নিয়েছি, কারণ আমি এরকমই ঝাল খাই না। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা কম নিয়েছি। তো ব্যাস মুখে যাওয়া মাত্রই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি সাথে সাথে চলে গেছি মুখে জল নেওয়ার জন্য। এরপরে আমার হাজব্যান্ডের অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে, মানে
এত ঝাল, মানে অসম্ভব। এরকমই কিন্তু আমার হাজব্যান্ড প্রচুর ঝাল খায়, মানে খাবার খাওয়ার সময় প্রায় বলতে পারেন মুঠো মুঠো কাঁচা লঙ্কা নিয়ে বসে, কিন্তু এই ঝাল ও সহ্য করতে পারেনি, মানে ভাবা যায় না কি ঝাল। আর যেখানে আমি একদমই ঝাল খেতে পারি না। তো এই ঝাল ম্যাগি খাওয়ার পরে ওর অবস্থা সত্যিই খারাপ হয়ে গিয়েছিলো, বলছিল পেটটা জ্বালা করছে আমার। তো ওই জন্য ও রাত্রে আর কিছু খাবে না বললো। তো ওই জন্য ও যেহেতু আর খাবে না বললো, তো আমি আলাদাভাবে আর কিছু বানালাম না, কারণ সকালে যে ডাল করেছিলাম তো সেই ডালটা অনেকটাই থেকে গেছে। তো আমি ভাবলাম এটাতেই আমার হয়ে যাবে। তো সেই ডালটাই আমি একটু গরম করে নিলাম, আর তার ওপরে দিয়ে দিলাম একটু সামান্য চাট মশলা, একটু চটপটে করার জন্য। তো এই দিয়ে আমি আমার ডিনারটা সেরে ফেললাম। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।